প্রথমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এর 4 দিন যেতে না যেতেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আর তারপরই পাকিস্তানের শেহবাজ শরীফ। বিশ্বনেতারা যেন একের পর এক ছুটে যাচ্ছেন চীনে। তাহলে কি নতুন পরাশক্তি হিসেবে এভাবেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে চীন? এ বিষয় নিয়ে আমাদের আজকের আয়োজন। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ফজলুল হালিম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। জি, আপনাকেও শুভেচ্ছা। স্যার, প্রথমেই যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে, একটা সময় যুক্তরাষ্ট্রকে একচ্ছত্র আধিপত্যশীল দেশ বলা হতো, এবং এখন দেখা যাচ্ছে যে বিশ্ব রাজনীতিতে প্রায় যুক্তরাষ্ট্রের একটি সমকক্ষ জায়গায় চলে এসেছে চীন। এরকম নানা ধরনের বিশ্লেষণ এবং প্রতিবেদন আমরা আন্তর্জাতিক গণমাধ্যমে দেখতে পাই, এবং সবশেষে আমরা 3 নেতার সফর দেখলাম। তো আপনার কাছে এটি আসলে জানতে চাই যে চীন কি আসলেই বিশ্ব রাজনীতিকে যুক্তরাষ্ট্রকে টক্কর দেওয়ার মতো একটি জায়গায় পৌঁছে গেছে কিনা, বা তারা সেই টক্করটি এখন সমানে সমানে দিচ্ছে কিনা? প্রথম কথা হচ্ছে যে কোল্ড ওয়ারের পরে অন্তত 2 দশক আপনি সারা পৃথিবীতেই বলতে পারেন যে আমেরিকান ডমিনেন্স ছিল, এবং সেটা এখনও আছে, নেই এমন নয় তো। এবং সেটা আপনি বলতে পারেন যে মিলিটারি পাওয়ার, তারপরে হচ্ছে টেকনোলজি এবং গ্লোবাল ইকোনমি, এই সব জায়গায় তাদের এক ধরনের একচ্ছত্র নিয়ন্ত্রণ কিংবা আধিপত্য ছিল, যে কারণে পৃথিবীটাকে আমরা তখন ওয়াশিংটন কেন্দ্রিক, এবং যেটাকে আমরা সবসময় বলে থাকি যে ইউনিপোলার ব্যবস্থা। তো সেই জায়গায় একটা স্ট্রাকচারাল চেঞ্জ নিয়ে এসেছে চায়না। কিন্তু যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে, আমরা যখন কথা বলি তখন এটাকে নিয়ে আমরা ভাবি যে হয়তো চায়না মার্কিন যুক্তরাষ্ট্রের এগেনস্টে গিয়ে তারা ট্রেড, তারপরে হচ্ছে গিয়ে বা আপনার ডিপ্লোমেসি, ইকোনমিক ডিপ্লোমেসি, এই বা এনার্জি সেক্টর কিংবা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এই রকমের বেশ বিষয়গুলোকে আমরা নিয়ে আসি। কিন্তু মূল জায়গাটা হচ্ছে গিয়ে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে গিয়ে এই একটা দ্বান্দ্বিক যে লড়াই, সেই লড়াইটা এখন প্রকাশিত হচ্ছে। অর্থাৎ ধরুন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে পর্যন্ত কিংবা কোল্ড ওয়ার চলাকালীন সময়ে পৃথিবী কিন্তু মূলত আদর্শগত এক ধরনের লড়াই ছিল, অর্থাৎ ক্যাপিটালিস্ট বনাম হচ্ছে গিয়ে আপনার সোশ্যালিস্টদের লড়াই ছিল। কিন্তু এখন চীন যেটা করেছে সেটা হচ্ছে গিয়ে সে কিন্তু খুবই টেকনিক্যালি, এবং আমি জানি না যে এটা নিয়ে আপনার খুব বেশি যে কাজও আছে এমনটাও নয় একাডেমিশিয়ানদের মধ্যে। অর্থাৎ দেখা যায় যে সে কিন্তু একটা পাল্টা আপনার আইডিওলজি দাঁড় করিয়ে দিয়েছে। অর্থাৎ সে বুঝাতে চাচ্ছে যে আপনার এক ধরনের অথরিটারিয়ানিজম কন্টিনিউ করছে চীনে দীর্ঘকালব্যাপী, এবং পৃথিবীর বহু রাষ্ট্র ব্যবস্থায় এরকমটা করছে, এবং একই সাথে ডেভেলপমেন্ট চলছে। আবার এই সরকারগুলো কিন্তু সারভাইভ করছে, বেশিরভাগ ক্ষেত্রেই সারভাইভ করছে। তার মানে সে একটা অপোজিট জায়গা দাঁড় করিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ওয়েস্টের এগেনস্টে, যে এমন করেও রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হতে পারে এবং রাষ্ট্র ব্যবস্থা টিকেও যেতে পারে। ঠিক সেই জায়গাটায় থেকে সে এখন যে চেষ্টাটা করছে সেটা হচ্ছে কি, আমরা বলতে পারি যে আপনার এক ধরনের ইনফ্রাস্ট্রাকচার, টেকনোলজি, তারপরে হচ্ছে কি আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে হচ্ছে এনার্জি করিডোর, তারপরে পোর্ট, এই সবগুলোকে, অর্থাৎ সব কিছু মিলিয়ে সে ট্রেড নির্ভর, কিন্তু সে একটা বিকল্প জায়গা দাঁড় করিয়েছে, একটা আইডিওলজিক্যাল জায়গা দাঁড় করিয়েছে। এবং দেখা যায় যে এই ব্যবস্থাটাকে বেশিরভাগ রাষ্ট্র এখন গ্রহণ করছে, বিশেষ করে মিডল যে কান্ট্রিগুলো রয়েছে, লাইক আপনি বলতে পারেন যে ধরুন আমরা তুর্কির কথা বলতে পারি, সৌদি আরবিয়ার কথা বলতে পারি, আমরা এমনকি বাংলাদেশের মতো দেশের কথা বলতে পারি, তারপরে হচ্ছে গিয়ে আপনার ইন্দোনেশিয়ার কথা বলতে পারি। এই দেশগুলো কিন্তু এই পথে হাঁটার চেষ্টা করছে। কাজেই আপনি যেটা বলছেন যে হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপরীতে চায়না একটি পরাশক্তি হিসেবে তার উত্থান হয়েছে কিনা, হ্যাঁ, আদর্শগত ভাবে তো বটেই। কারণ হচ্ছে কি, আমরা দেখতে পাচ্ছি যে সেই ইউনিপোলার যে পৃথিবী ছিল সেই জায়গাটায় নাই, এবং আপকামিং যে দিনগুলোতে আসছে সেটা এখন নিশ্চিত করেই বলা যায় যে ভবিষ্যতে আসলে ইউনিপোলার থাকছেই না, বাইপোলারও থাকছে না। এবং আমার ধারণা যে পৃথিবী মাল্টিপোলারের দিকে যাচ্ছে তা না, ইতিমধ্যেই গিয়েছে। এবং যে কারণেই আজকে রাশিয়ান পৃথিবীর রাজনীতিতে যেমন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, চীন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, মধ্যপ্রাচ্যে আপনার ইরান এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, আপনার মার্কিন যুক্তরাষ্ট্র আগে থেকেই গুরুত্বপূর্ণ ছিল, এর বাইরে লাতিন আমেরিকায় একটা বিরাট অংশ, তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কাজেই আপনি পুরো ব্যবস্থাপনার মধ্যে এক ধরনের স্ট্রাকচারাল যে চেঞ্জ, সেই চেঞ্জটা হয়েছে। পাশাপাশি ইরান এবং ইসরায়েল কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের এই যুদ্ধের পরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে
একদম চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিল চায়না, সেটা হচ্ছে গিয়ে তাদের যে পলিসিটা রয়েছে তারা কিন্তু সেই পলিসিটাকে এমফাসাইজ করে তারা পলিটিক্যালি ইনফ্লুয়েন্স করার থেকে তারা ইকোনমিক্যালি ইনফ্লুয়েন্স করছে এবং রাষ্ট্রগুলোকে এক ধরনের সাপোর্ট দিয়ে যাচ্ছে। তারা ইনফ্রাস্ট্রাকচারে সাপোর্ট দিচ্ছে, এনার্জি করিডোরে সাপোর্ট দিচ্ছে, টেকনোলজিতে সাপোর্ট দিচ্ছে, এবং যে কারণে তাদের যে আইডিয়া, গ্লোবাল যে আইডিয়া বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, সেই আইডিয়াকে কিন্তু পৃথিবীর 150-এর বেশি দেশ গ্রহণ করেছে। এবং সেই জায়গায় আপনি দেখেন যে পাকিস্তানে তাদের এনার্জি করিডোর রয়েছে, আপনার আফ্রিকাতে তাদের রেলওয়ে নেটওয়ার্ক রয়েছে, খোদ ইউরোপে তাদের পোর্ট রয়েছে, তারপরে হচ্ছে গিয়ে আপনার এরকমের বেশ কিছু জায়গায় আমরা বলতে পারি যে তাদের এই যে প্রসেস বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এটা কিন্তু অ্যাকসেপ্ট হয়েছে এবং রাষ্ট্রগুলো এটাকে গ্রহণ করে আমরা বলতে পারি যে তাদের যে কাঙ্ক্ষিত যে ডেভেলপমেন্ট, সে ডেভেলপমেন্টও তারা সফল হচ্ছে। যার ফলে ঠিক রাইভাল ক্যারেক্টার হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র যে জায়গাটায় ছিল, অর্থাৎ তার যে ইকোনমিক ইনফ্লুয়েন্সটা ছিল গ্লোবালি, সেই জায়গা থেকে কিন্তু উল্টো সে আরও নিজেকে গুটিয়ে নিচ্ছে। কিভাবে গুটিয়ে নিচ্ছে? সে এখন তার যে আমেরিকা ফার্স্ট পলিসি, সেখান থেকে সে নিজের দেশের অর্থাৎ ডোমেস্টিক জায়গাতে চলে গেছে এবং সেখানে গিয়ে সে এখন কি করছে দেখা যায় যে তার রাষ্ট্রের ভিতরে সে বাজেট কাট করতেছে, সে বিভিন্ন এঙ্গেজমেন্ট থেকে এক্সটার্নাল সরে আসতেছে। লাইক আপনি হু থেকে সে সরে যেতে চাচ্ছে, সে ইইউ থেকে কোঅপারেট করছে না, ইভেন সে ন্যাটোতে কোঅপারেট করছে না, ন্যাটোও তাকে কোঅপারেট করছে না। ইরান যুদ্ধের আমরা আউটকাম এটা বলতে পারি, কিংবা ইইউ তাকে এখন কোঅপারেট করছে না যেমনটা সে এক্সপেক্ট করছে। কাজেই এই আউটকামগুলো কিন্তু হয়েছে, যার ফলশ্রুতিতে আমরা বলতে পারি এটা ঠিক যে হয়তো আমি বলছি না যে চীন মার্কিন যুক্তরাষ্ট্রের এগেনস্টে একটি শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে কিংবা সমকক্ষ শক্তি রয়েছে, কিন্তু কারণ সেটা হওয়ার সম্ভাবনা একটু কম। কারণ এখনো কিন্তু আপনি দেখবেন যে পৃথিবীতে অর্থাৎ যে ইনফ্লুয়েন্স মার্কিন যুক্তরাষ্ট্রের রয়েছে, মিলিটারি কোঅপারেশন রয়েছে, সিকিউরিটি ইস্যুস রয়েছে, ডলারের এক ধরনের আধিপত্য রয়েছে, সেই জায়গাগুলো থেকে কিন্তু আমরা বলতে পারি না যে এখনই সে বের হয়ে গেছে। কিন্তু এটা বলা যায় যে বিভিন্ন চায়নার যে প্রজেক্টগুলো রয়েছে এবং তার যে পলিটিক্যাল ফিলোসফি রয়েছে কিংবা রাষ্ট্রের যে আইডিওলজি রয়েছে যেটা নিয়ে সে অগ্রসর হচ্ছে, তার ফলে এক ধরনের একটি প্ল্যাটফর্ম গ্লোবালি তৈরি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এগেনস্টে। সেটা সমকক্ষ কিনা কিংবা কে কার থেকে বেশি কিংবা কোনটা গুরুত্বপূর্ণ, সেই আলোচনা আরও পরে দাবি রাখবে। আপাতত আমরা এটাই বলতে পারি যে একটি বিকল্প ব্যবস্থা তৈরি হয়েছে এবং সেই বিকল্প ব্যবস্থার আওতায় আমরা ব্রিক্স দেখেছি, তারপরে হচ্ছে গিয়ে এবং বিকল্প মুদ্রার কথা শুনেছি। কাজেই এই বিষয়গুলো হয়তো সময় লাগবে, কিন্তু একটা জায়গায় যাচ্ছে। এই যে ডলারের আধিপত্যের বদলে একটা ব্রিক্স মুদ্রা চালু করা, বা আসলে আলাপটি এভাবে আসে যে সম্প্রতি ট্রাম্পের 4 দিন পরে যে পুতিন সফর করলেন চীনে, এবং বলা হচ্ছে যে পুতিন আসলে এ নিয়ে 40 বারের বেশি শি জিনপিং এর সাথে দেখা করেছেন। কিন্তু এই যে পুতিনের 4 দিন পরের সফর, অনেক গণমাধ্যমই বলছে যে এটি আসলে নতুন একটি ভূরাজনৈতিক জোটের বার্তা দেয়, যে আসলে চীন এবং রাশিয়া এরা দুজন মিলে সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রের যে আধিপত্য এবং ইরানের ক্ষেত্রে যে যুদ্ধ চাপিয়ে দেওয়ার যে প্রবণতা, এই সমস্তের বিরুদ্ধে তারা এক ধরনের জোট হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, বা ডলারের আধিপত্য কমাতে বা সুদূর প্রসারী এভাবে চিন্তা করতে যে আমরা বিশ্বের ওই ক্ষমতার জায়গা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে ফেলতে চাই, চীন এবং রাশিয়া একযোগে কাজ করতে পারে কিনা, বা এই দুটি রাষ্ট্র আসলে একসাথে কাজ করবে। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে সম্ভাবনার কথা, কিন্তু এই বিষয়গুলো ইতিমধ্যেই ঘটে গেছে পৃথিবীতে। আমরা যে পৃথিবীতে এখন সার্ভাইভ করছি, এই পৃথিবীতে চীন এবং রাশিয়ান ফেডারেশন নয়, এর সাথে ইন্ডিয়া কিংবা আরও অনেকগুলো রাষ্ট্র, এদের একটা বিকল্প প্ল্যাটফর্ম হিসাবে, কিংবা ব্রাজিল আমরা বলতে পারি যে ব্রিক্সের যে ইনিশিয়েটিভ সেটা রয়েছে। পাশাপাশি এই যুদ্ধের ফলে আমরা যেটা দেখলাম, অর্থাৎ ইসরায়েল এবং ইরান যে ওয়ার, সেই যুদ্ধে বরং এইটা আরও বেশি প্রকাশিত হলো এরকমের যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বলয় কিংবা আধিপত্য ছিল পৃথিবী জুড়ে, যে ইউনিপোলার যে ব্যবস্থা ছিল, তো সেই জায়গাটা থেকে গোটা পৃথিবী বের হয়ে আপনি যেভাবে ভাবছেন যে এখন তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার বিপরীতে হচ্ছে গিয়ে আপনার চায়না এবং রাশিয়া একটা শক্তি হিসাবে অর্থাৎ বাইপোলার ব্যবস্থার দিকে যাবে পৃথিবী, আমি সেরকমটা মনে করি না। আমি মনে করি যে বরং একটা সময় ইতিমধ্যেই হয়ে গেছে এবং আমরা সেই সময়টাকেই পার করছি, এবং পৃথিবীতে সব থেকে গুরুত্বপূর্ণ যে সময়গুলো রয়েছে সেটা হচ্ছে এই ট্রানজিশনাল পিরিয়ড। অর্থাৎ পৃথিবীর যখন অর্ডারটা চেঞ্জ হয়, অর্থাৎ সময় একটা সময় বেবিলনে ছিল, একটা সময় রোমে ছিল, একটা সময় এথেন্সে ছিল, এবং এটা নিয়ে খুব বিখ্যাত একটা কবিতাও রয়েছে, টাইম উইল জিপসি ম্যান।
তো সেই দেখা যায় যে সময় এখন হচ্ছে আপনার নিউ ইয়র্কে আছে, সেই সময় হয়তো বেইজিংয়ে যাবে, নাকি আবার হচ্ছে মস্কোতে যাবে, নাকি সেই সময় দিল্লিতে যাবে। সেই প্রশ্ন অনেকের থাকতে পারে, সেই প্রফেসি থাকতে পারে, সেই হাইপোথিসিস থাকতে পারে, কিন্তু মূল যে আলোচনা এই পুরো বিষয়গুলোই কিন্তু আমরা দেখছি যে বর্তমান যে বাস্তবতা, যে পৃথিবী চলছে, সেই পৃথিবীতে আমরা বিশেষ করে রাশিয়া ইউক্রেন ওয়ারের পরে পৃথিবীর কিন্তু যে অর্ডারটা ছিল, অর্থাৎ এক ধরনের ইউনিপোলার যে সিস্টেম, সেটা কিন্তু পরিবর্তন হয়েছে। এবং পরিবর্তন হয়ে সবার বা বেশিরভাগের যে ধারণা ছিল, সমালোচক কিংবা আলোচক যারা বিশ্লেষক, তারা যেটা ভেবেছিলেন যে বাইপোলার এক ধরনের বিশ্ব ব্যবস্থা তৈরি হবে কিনা, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে নয়া এই যে বিশ্ব ব্যবস্থা তৈরি হলো, এখানে আসলে মাল্টিপোলার এক ধরনের বিশ্ব ব্যবস্থার দিকে যাচ্ছে। আরেকটু জানতে চাই, এই যে নয়া বিশ্ব ব্যবস্থা বা আপনি যে বলছেন এরা আসলে আগে থেকেই একজোট হয়েই কাজ করছে বা এরকম, এটি কি আসলে পশ্চিমা বিশ্বের জন্য কোনো চ্যালেঞ্জ হচ্ছে কিনা? ওয়েস্ট ওয়ার্ল্ড কি এটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখবে কিনা, যে এই রাষ্ট্রগুলো যে আসলে আমার কাছে মনে হয়, দেখুন চ্যালেঞ্জ তো বটেই, এবং সব কিছুরই একটা সার্টেন টাইম আছে। আপনার ইউনিভার্সালি যদি আপনি দেখেন যে তাদের যে ওয়েস্টের যে একটা সময় ধরে আধিপত্য, যেটা আমি বললাম আপনাকে, যে কোল্ড ওয়ার কিংবা কোল্ড ওয়ারের পরেও আরও 2 দশক, এটারও একটা শেষ আছে। এবং সেই জায়গাটা থেকেই কিন্তু হয়তো আজকের যে বাস্তবতায় পৃথিবী এসেছে, এইটা এমন না যে এটা কোনো প্ল্যান করে, হ্যাঁ হয়তো ব্রিক্স অনেক আগে প্রতিষ্ঠিত হয়েছে, এখন আমরা বলতে পারি যে তাহলে তো এই মোটিভ কিংবা এই অবজেক্টিভস নিয়ে তারা আগেই অগ্রসর হয়েছে। বিষয়টা সেরকম নয়। একটা আপনার স্ট্রাকচারাল চেঞ্জ গ্লোবালি কিছু বা একটা সেঞ্চুরি পরে কিংবা একটা শতাব্দী পরে হতেই পারে, এর জন্য আশ্চর্য হওয়ার কিছু নয়। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য শেষ হয়ে যাবে এমনটা ভাবারও কোনো কারণ নেই। অর্থাৎ আপনার পলিসিগত কিংবা হচ্ছে গিয়ে আমরা যে ডিপ্লোমেসির কথা বলি, ফরেন পলিসির কথা বলি, সেখানে হয়তো অনেকগুলো ব্লকেট হবে, অনেকগুলো রাষ্ট্র মিলে গ্রুপ হবে, এটা খুব স্বাভাবিক একটা বিষয় এবং স্বাভাবিক প্রক্রিয়া। বাট যেটা হচ্ছে সিগনিফিকেন্ট এই চেঞ্জিংয়ের সময়, অর্থাৎ আপনি কোন রাষ্ট্রটা সারভাইভ করবে, কোনটা পড়ে যাবে, কে বাফার স্টেট হবে, সেটা খুব ইম্পর্ট্যান্ট আলোচনা। যেমন ধরুন, আপনার অনেকে মনে করছে যে এই মুহূর্তে পাকিস্তান হচ্ছে গিয়ে ইরান এবং হচ্ছে ইসরায়েলের সাথে নেগোশিয়েট করার জন্য কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নেগোশিয়েট করার জন্য সে চেষ্টা করছে, কিন্তু এইটা কি আসলে তার ডিপ্লোম্যাটিক লিডারশিপ, নাকি আসলে তার সার্ভাইভাল ক্যাপাসিটি, অথবা সে রিকনস্ট্রাকশন করার এক ধরনের চেষ্টা তার? এই প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইন্টেলেকচুয়ালরা যেটা মনে করেন সেটা হচ্ছে যে এখানে একটা পর্যায়ে যখন এগুলো সেটেল ডাউন হয়ে যাবে, তখন কিন্তু পাকিস্তান কিন্তু বাফার স্টেট হিসাবে থেকে যাবে। কারণ পাকিস্তানের যে ইকোনমি, পাকিস্তান রাষ্ট্র হিসাবে তার যে ইন্টারনাল যে সিকিউরিটি, তারপরে পাকিস্তানের যে মিলিটারি জান্তাদের যে এক ধরনের হাই অ্যাম্বিশনস, এগুলো মিলে পাকিস্তান কিন্তু আপনার ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। কাজেই এই ট্রানজিশনাল পিরিয়ডে এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয়। ওই জায়গাটা আমি খুব বেশি বড় করে দেখছি না যে মার্কিন যুক্তরাষ্ট্রের এগেনস্টে চায়না কত বড় সুপার পাওয়ার হিসাবে আবির্ভূত হলো, কিংবা সেখানে রাশিয়ান ফেডারেশনের ভূমিকা কি হবে, ইন্ডিয়ার ভূমিকা কি হবে। সেই পৃথিবীতে আমরা এখনই এক্সিস্ট করি, কারণ এখনই তো মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য আদতে নেই, অনেক রাষ্ট্রগুলোতেই নেই। এবং মধ্যপ্রাচ্যে আমরা সর্বশেষ উদাহরণ হিসাবে দেখি যে তারা কিন্তু সেখান থেকে আমরা বলতে পারি যে একটা স্মুথ এক্সিট ওয়ে নিয়েছে, কারণ তাদের যে বেসগুলো ছিল সেখানে কিন্তু তারা মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে রক্ষা করতে পারেনি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে মধ্যপ্রাচ্যের ওই রাষ্ট্রগুলো কি এখনও সে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকে থাকবে, নাকি সে চীনের কোঅপারেশন করবে, রাশিয়ান ফেডারেশনের সাথে কোঅপারেশন করবে, ইন্ডিয়ার সাথে কোঅপারেট করবে, সে তুর্কির সাথে কোঅপারেট করবে, কিংবা তারা আঞ্চলিক বলয় তৈরি করবে? এই প্রশ্নগুলো আসবে এখন। স্যার, এই জায়গায় একটা কিছুটা কনস্পিরেসি থিওরির মতোই বলা হয় যে যখন ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসলেন, তখন এটাই বলা হচ্ছিল যে আসলে ইউএসের যারা পলিসি মেকার তারা এভাবেই চিন্তা করেছেন যে যুক্তরাষ্ট্রের যে আধিপত্য, এই যে সাম্রাজ্যবাদী তাদের যে আধিপত্য বা তাদের যে মোরল বলা হয় যে তাদের, এটি আসলে কিছুটা হয়ে যাচ্ছে এবং তারা সেই আধিপত্যের জায়গা ধরে রাখতে পারেনি। এবং এজন্যই তারা এমন একজন যুদ্ধবাজ প্রেসিডেন্টকে নির্বাচন করলেন যার কাজ হবে আসলে পৃথিবীতে সংঘাত তৈরি করা বা সংঘাত বন্ধ করা। সরাসরি বলতে গেলে কনস্পিরেসি থিওরিটি এরকম যে ট্রাম্পকে ক্ষমতায় এনে আসলে যুক্তরাষ্ট্র তার ওই আধিপত্যটিকে আরেকবার সমুন্নত করতে চেয়েছিল। কিন্তু এই আলাপে দেখা যাচ্ছে যে এরই মধ্যে চীন, রাশিয়া, ভারত এবং আরও যে দেশগুলো আছে তারা যেমন একটা বিকল্প শক্তি হিসেবে কাজ করছে, তেমন ট্রাম্পের এই যে 7 জায়গায় যুদ্ধ বাঁধিয়ে যুদ্ধ থামানোর যে নীতিটি আসলে সেটিও খুব একটা কাজ করছে না। তাইলে এই যে নিজেদের আধিপত্যে ফেরত যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের যে যত পরিকল্পনা বা তাদের যে পলিসি, সেটি কি আসলে এই মুহূর্তে ব্যাকফায়ার করছে? মানে তার মানে কি আসলে যুক্তরাষ্ট্র তার ওই জায়গাটি অর্জন করতে
অদূর ভবিষ্যতে পারবে না, বা এরকম এই যুক্তরাষ্ট্রের যে আধিপত্যটি ছিল সেটি কি আসলে তাহলে ডিক্লাইন এমনভাবেই করলো যে আমরা ওই সময়টা পেরিয়ে এসেছি এরকম? বাস্তবতা আমরা যেটা দেখি, অফিসিয়ালি ডকুমেন্ট বা সিক্রেট তারা 25 ইয়ার্স পরে ওপেন করে, তখন হয়তো আপনি জানতে পারবেন আপনার এই বক্তব্য সঠিক কি সঠিক নয়, নাকি কনস্পিরেসি থিওরি। বাট এখন তারা যেটা বলেছিল, মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে নিয়ে আসার আগে তারা একটা স্লোগান যেটা বিশ্বব্যাপী সমাদৃত, তারা বলেছিল যে আমেরিকা ফার্স্ট, এই পলিসি নিয়ে তারা আগাবে। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে আপনার স্টেট ডিপার্টমেন্ট কিংবা ওয়াশিংটন ডিসি তারা যে পলিসিটা পরে গ্রহণ করলো সেটা হচ্ছে গিয়ে আমরা বলতে পারি যে মূলত ইনওয়ার্ড লুকিং পলিসি। অর্থাৎ তারা এক্সটার্নাল যে বিষয়গুলোর সাথে এঙ্গেজমেন্ট ছিল, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ছিল, মিলিটারি কোঅপারেশন ছিল, তারপরে সিকিউরিটি ইস্যুস ছিল, সেই জায়গাগুলো থেকে নিজেকে গুটিয়ে নিয়ে বরং তারা যেটা করেছে সেটা হচ্ছে গিয়ে তারা একটা ডোমেস্টিক তাদের যে পলিসিগুলো সেগুলোকে বরং ফোকাস করেছে এবং সেই জায়গাগুলোকে তারা অ্যাটেনশন করেছে। এবং সেগুলো করার ফলে আমরা যেটা দেখি যে তারা বিভিন্ন সময় ধরুন তাদের বাজেট কাট থেকে শুরু করে তারপরে আপনি বলতে পারেন যে তাদের বিভিন্ন জায়গায় যে এক্সটার্নাল যে ইনস্টিটিউশনগুলো ছিল যাদের সাথে তাদের অ্যাটাচমেন্ট ছিল, ধরুন আমরা এক্সাম্পল হিসেবে ইউর কথা বলতে পারি। ইউ যদিও ইরান যুদ্ধের ফলে তারা নিজেরাও মুখ ফিরিয়ে নিয়েছে, ঠিক তেমনি ন্যাটোর সাথে তার কিন্তু সে কিন্তু বাজেট কাট করে দিয়েছে। অর্থাৎ সে কিন্তু নিজেকে বরং গুটিয়ে নিচ্ছে এক্সটার্নালি দেখা যায়। ইভেন হুর কথা আপনি জানেন যে যখন আমরা দেখলাম যে বিভিন্ন ইস্যু তৈরি হয়েছে, সে বা প্রেসিডেন্ট বলতেছিলেন, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বলতেছিলেন যে এখানে আননেসেসারি পয়সা খরচ করতে মার্কিন যুক্তরাষ্ট্র রাজি না। তার মানে হচ্ছে তার নিজেকে এক ধরনের গুটিয়ে নেওয়া এক্সটার্নাল অ্যাফেয়ার্সগুলো থেকে। এবং সে যেটা বললাম যে ইনওয়ার্ড পলিসি গ্রহণ করে বরং সে নিজে, অর্থাৎ ইমিগ্রান্টদেরকে কি করবে সে, তারপরে হচ্ছে কোন খাতে সে বাজেট কত করবে, সে হেলথ সেক্টর কিভাবে ডেভেলপমেন্ট করবে, আমেরিকায় শুধু আমেরিকানরা থাকবে নাকি এখন আবার নতুন করে হচ্ছে গিয়ে আপনার ইমিগ্রান্ট অ্যাকসেপ্ট করা হবে, এই সব। এবং সে কিছুদিন পর আপনি জানেন যে মেক্সিকোর সাথে সে সীমা প্রাচীর নির্মাণের কাজ, অর্থাৎ এই সব বিষয়ে তারা ফোকাস করেছে। তার মানে এই নয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের, এটাও আপনাকে মাথায় রাখতে হবে যে সারা পৃথিবীতে তার পলিটিক্যাল ইনফ্লুয়েন্সেস কিংবা তার যে এক্সটার্নাল যে পাওয়ার যেটা ছিল সে এক্সারসাইজ করতো সেটা থেকে সে নিজে সরে যাচ্ছে, সেরকমটা না। আমরা এটা বলতে পারি যে সে কিছুটা নিজেকে কন্ট্রোলড ওয়েতে সে এখন পলিসি গ্রহণ করেছে। অর্থাৎ যেখানে দরকার সেখানে সে শিখি ইন্টারফেয়ার করবে, কিন্তু যেখানে দরকার না সে সেখানে আর অযাচিত হয়তো নাক গলাবে না, এটাই বলা যায়। কিন্তু স্যার ধরেন এটা তো গেল যে আমেরিকা ফার্স্ট পলিসির আন্ডারে এই যে অভিবাসন আইন শক্ত করা, হেলথ ফান্ড বা যে সমস্ত সুবিধা নাগরিকরা পেতেন সেগুলো থেকে অর্থ বাঁচানোর যে জিনিসটি, সেটি যেমন একদিক থেকে দেখা যাচ্ছে, অন্যদিক থেকে তো এটাও দেখা যাচ্ছে ট্রাম্পও দাবি করেছেন যে 6-7টি যুদ্ধ থামিয়েছেন তিনি, এবং ইরানের সাথে এই যে যুদ্ধে আমেরিকার জড়ানো, এবং এই জড়ানোর পর খোদ মার্কিনীদের মধ্যেই কিন্তু এই ধরনের আলাপ হয়েছে যে তাদের ট্যাক্স পেইংয়ের টাকায় যুদ্ধটি করা হচ্ছে, বা ইরান আসলে কতখানি নিরাপত্তা সংকট তৈরি করেছিল যুক্তরাষ্ট্রের জন্য। এবার এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে জড়ানোটি কি আসলে আমেরিকা ফার্স্ট নীতির সাথে ক্ল্যাশ করে না? মানে তাদের এই যুদ্ধে জড়ানোর পরিকল্পনাটি কি মার্কিনীদের স্বার্থের সাথে পরিপন্থী নয়? তাহলে আপনি কি মনে করছেন যে কেন আসলে যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে জড়াতে হলো? যদি আমরা নেতানিয়াহু বা ইসরায়েল যে টেনে নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রকে, বা 40 বছর ধরে ইসরায়েলের এই স্বপ্ন ছিল যে তারা ইরান ইনভেড করবে, সেই অংশটুকুকে যদি বাদ দেয়, আমেরিকা ফার্স্ট পলিসিকে গুরুত্ব দিলেও তাহলে ট্রাম্প আসলে কেন এই যুদ্ধে ইনভলভ হলেন? মানে সেটা কি আধিপত্যের কারণে না, যে সে পৃথিবীতে তার ওই আধিপত্যটি? দেখুন, এটা নিয়ে বিতর্ক আছে। আর আমি ইন্টারন্যাশনাল রিলেশনসে কোনো অংশ বাদ দিব না, আমি পুরো অংশটা নিয়েই বলবো। এবং সেটা বলতে গেলে আমাকে যেটা বলতে হবে যে এইটা আমি যেটা বললাম যে সে যখন মনে করেছে, অর্থাৎ তার ইনওয়ার্ড পলিসি থাকলেও সে কিন্তু এটাও ঠিক যে আমেরিকা ফার্স্ট সেই পলিসির কারণেই হচ্ছে গিয়ে সে ইসরায়েলের সাথে ইরানে ইনভেশনে গিয়েছে, এটা অস্বীকার করা যাবে না। এবং আমি কিন্তু একটু পূর্বেই আপনাকে বলেছি যে সে তার মানে না এই নয় যে সে পৃথিবী থেকে নিজেকে গুছিয়ে নিয়েছে, এমনটা ভাবার সুযোগ নেই। অর্থাৎ তার যেখানে দরকার সেখানে কিন্তু সে ঠিকই হচ্ছে গিয়ে ইন্টারভেনশন করছে, এবং ভবিষ্যতেও হয়তো সেটা সে করবে, কিন্তু সেটা হয়তো একটা কন্ট্রোলড পলিসির মধ্য দিয়ে সে যাবে।
এটা হচ্ছে তার ইকোনমির কারণে, তার রাষ্ট্রের স্ট্যাটাস হিসাবে এখন মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু গ্লোবালি তার অনেকগুলো রাইভাল ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি, রাশিয়ান ফেডারেশন বলেন, আপনার চীন বলেন, তো এসব কারণে হয়তো ইভেন এখন আমি নিশ্চয়ই ইরানকেও বলবো, কারণ ইরান হচ্ছে গিয়ে তার যে রাষ্ট্র হিসাবে তার যে ক্ষমতা, তার যে শক্তি, সেটা সে এই যুদ্ধে সে প্রমাণ করেছে। কাজেই সে এখন একটি মধ্যপ্রাচ্যে আমাকে এটা কনসিডার করতে হবে কিংবা আমাকে অ্যাডমিট করতে হবে যে সে একটি পরাশক্তি হয়ে উঠেছে এবং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিংবা ইনফ্লুয়েন্সিয়াল রিজনাল পলিটিক্স কিংবা ইকোনমিতে সে প্রভাব বিস্তার করবে। এটা আমাকে মাথায় রাখতে হবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং সাথে এখন টেলিভিশনের যারা দর্শক বা শ্রোতা রয়েছেন, যে যেখান থেকে শুনছেন, সবাইকে ধন্যবাদ।